Saudi Extreme. Enjoy smooth speed. আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। করোনা মহামারীতে বেড়েছে তরুণ বেকার। কর্মক্ষেত্রে বেতন কমেছে প্রায় ৫৫% তরুণের, আর মুনাফা কমেছে ৮০% তরুণ উদ্যোক্তার। সরকারি নীতি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। সানেম ও অ্যাকশন এইডের এক ভার্চুয়াল আলোচনায় আজ উঠে আসে এসব তথ্য। করোনার কারণে চাকরির বাজারে ধস নেমেছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর তথ্য মতে মহামারীর কারণে বাংলাদেশি প্রতি ৪ যুবকের একজন এখন বেকার। এমনকি করোনার কারণে সরকারি ও বেসরকারি চাকরিতে নিয়োগও প্রায় বন্ধ। ভার্চুয়াল গবেষণায় অ্যাকশন এইড জানায়, করোনার আগে তরুণ বেকারের হার ছিল 10.6%, যা করোনা পরিস্থিতিতে আরও বেড়েছে। করোনা পরিস্থিতিতে সরকার প্রণোদনা ঘোষণা করলেও আমলাতান্ত্রিক জটিলতায় এ সুফল মিলছে না। একই সাথে কর্পোরেট করসহ বিভিন্ন ধরনের করের কারণে অনেক তরুণ উদ্যোক্তা দাঁড়াতে পারছেন না বলে মনে করেন বক্তারা। আমরাই এই কন্ডিশনস মিট করতে পারিনি, এত কমপ্লিকেটেড কন্ডিশনস দিচ্ছে। তাহলে অন্য স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস যেগুলো তরুণরা চালাচ্ছে, তারা এই স্টিমুলাসে কেমনে আসতে পারবে? সানেম মনে করে প্রস্তাবিত বাজেটে তরুণদের জন্য বরাদ্দ পর্যাপ্ত নয়। আবার বাজেট বরাদ্দ সঠিকভাবে ব্যয় না করা হলে করোনা সংকট মোকাবেলার পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন কঠিন হবে। অ্যাকচুয়ালি যে খরচটা হচ্ছে, সেই খরচটা ইন্টেন্টের যে অবজেক্টিভ তার সাথে মেলানো যাচ্ছে কিনা, সেই ব্যাপারে আসলে কোনো ধরনের মনিটরিং ইভ্যালুয়েশনের কোনো সিস্টেম আছে কিনা, আমার মনে হয় সেই জায়গাতে কিন্তু ঘাটতি আছে। সরকারের প্রণোদনার প্যাকেজ প্রান্তিক পর্যায়ের তরুণ উদ্যোক্তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। এজন্য বাজেট বরাদ্দ বাস্তবায়নে তদারকির উপর গুরুত্ব আরোপ করেন আলোচকরা। যারা বিজনেসে রয়েছে তাদের সাস্টেইনেবিলিটি এবং আরেকটি হচ্ছে যে এন্টারপ্রেনিয়রশিপ, অর্থাৎ নতুন উদ্যোক্তা সৃষ্টি করা। সো এই দুইটা জায়গাতে এখনো আমাদের অনেক ঘাটতি রয়েছে। দেশের বৃহত্তর জনগোষ্ঠী তরুণ, তাই শ্রমবাজারে চাহিদা অনুযায়ী তরুণদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীতে খাদ্যপণ্য কিনতে চাপে পড়ছেন দরিদ্র মানুষ। ভোক্তাদের স্বার্থে কাজ করা সংগঠন ক্যাবের গবেষণা বলছে, মোট আয়ের ৬২%ই খরচ করতে হচ্ছে শুধু খাবারের পেছনে। ভোক্তাদের স্বার্থে নিত্যপণ্যের দাম নাগালে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির তাগিদ ক্যাবের। গত ১.৫ বছর ধরে করোনার কারণে আয় কমেছে বেশিরভাগ মানুষের। সবচেয়ে বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। খরচ বাড়লেও বাড়েনি আয়। এমন পরিস্থিতিতে পণ্য ও সেবার মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জন্য করণীয় নিয়ে ওয়েবিনারের আয়োজন করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। আলোচনায় উঠে আসে আয় বৈষম্য, ক্রেতাদের ন্যায্য দামে পণ্য না পাওয়া সহ নানা বিষয়। আয়োজকরা বলেন, বর্তমানে মাথাপিছু আয় বেড়েছে, প্রবৃদ্ধিও ভালো, তবে একই সঙ্গে বেড়েছে সম্পদের অসম বণ্টন। প্রকট হয়েছে আয় বৈষম্য। করোনা মহামারীতে কাজ হারিয়েছেন অনেকে। প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ৬-৭টা পণ্য যেগুলোকে আপনি বলবেন এসেনশিয়াল গুডস, সেগুলোর একটা মার্কেট ইন্টারভেনশন পাওয়ার রাষ্ট্রের থাকতে হবে। যখনই সাপ্লাই কমে যাবে তখন সে যাতে সাপ্লাই দিতে পারে, দিয়ে দামটাকে স্টেবল রাখতে পারে। ভোগ্য পণ্যের পাশাপাশি এখন বাড়তি টাকা গুনতে হচ্ছে পানি, বিদ্যুৎ, গণপরিবহনের মতন সেবায়। তারপরও নিশ্চিত করা যাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে ভোক্তা বান্ধব বিপণন নীতির পাশাপাশি কার্যকর তদারকির দাবি ক্যাবের। এই অবস্থার উত্তরণের জন্য সরকার নানা ব্যবস্থা নিয়েছেন, প্রণোদনা দিয়েছেন। দেখা যাচ্ছে কর্মসংস্থান, আয়ের প্রধান উৎস হলো কর্মসংস্থান। সে কর্মসংস্থান কিন্তু বাড়ছে না। ওয়েবিনারে ভোক্তা অধিকার আদায়ে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান ক্যাবের। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার সময় রাজধানীতে জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকের বাজার। নিরাপদ ও বিষমুক্ত শাকসবজি, ফলমূল পাওয়ায় আস্থা বেড়েছে ভোক্তাদের। চাহিদা বাড়ায় বাজারের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। নিজের ক্ষেতে উৎপাদিত ফসল সরাসরি কৃষক তুলে দিচ্ছেন ভোক্তাদের হাতে। এ বাজারে নেই দোকান ভাড়া কিংবা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য।
জাতীয় সংসদ ভবনের বিপরীতে সেচ ভবন প্রাঙ্গণে সপ্তাহে শুক্র ও শনিবার 2 দিন সকাল 7টা থেকে বসে কৃষকের বাজার। নিরাপদ খাবার গ্রহণে আগের চেয়ে সচেতনতা বেড়েছে মানুষের মাঝে। বর্তমানে করোনা মহামারীতে বিষমুক্ত সবজি ফল কিনতে ভিড় বেড়েছে বেশি। অন্য বাজারের চেয়ে খুব একটা পার্থক্য নেই পণ্যের দামে। শাকসবজি ফলের পাশাপাশি নতুন যোগ হয়েছে মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ মাছ ও মিল্কভিটার গাড়ি। এখানের সবজিগুলো পিওর, গ্রামে যে যে স্বাদ পাওয়া যায় এটাও মনে হয় সেরকম স্বাদ পাওয়া যায়। নিরোগ থাকার জন্য যদি ভালো খাবারটা পাওয়া যায়, যার জন্য এখানে আসা, এবং এই উদ্যোগ আরো ব্যাপকভাবে হওয়া উচিত। কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় নিবন্ধিত কৃষকরা জৈব সার ব্যবহার করেন উৎপাদনে। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, যশোর সহ অন্যান্য জেলা থেকে ফসল নিয়ে এ বাজারে আসে সরাসরি কৃষক। কোনো ভাড়াই নাই, কোনো ট্যাক্স নাই, কোনো খাজনা কিছুই নাই। এখানে পুরোপুরি ফ্রিভাবে আমরা এখানে বেচা বিক্রি করছি। এরকমের বাজার যদি অনেক জায়গায় থাকে এটা ভালো। কৃষি পণ্যের সঠিক বাজার ব্যবস্থাপনায় এখনও ঘাটতি রয়েছে। কৃষক ও ভোক্তার স্বার্থে কৃষকের বাজারের পরিসর বাড়ানোর কথা বলছে কৃষি বিপণন অধিদপ্তর। আমরা ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয়ে কৃষকের বাজার প্রতিটি জেলায় স্থাপন করার জন্য একটি প্রকল্প নিয়েছি। প্রকল্পটি কৃষি মন্ত্রণালয়ে দাখিল হয়েছে। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যে এই প্রকল্পটি অনুমোদন হবে। যদি প্রকল্পটি অনুমোদিত হয় তাহলে আমরা সারা বাংলাদেশে আমরা প্রতিটি জেলা শহরে একটি করে কৃষকের বাজার স্থাপন করব। 2019 সালের ডিসেম্বরে চালু হয় কৃষকের বাজার। কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালনা করছে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন কর্পোরেশন ও হরটেক্স ফাউন্ডেশন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদে এবার রাজধানীর 2 সিটি কর্পোরেশনে মোট 23টি অস্থায়ী পশুর হাট বসবে। এর বাইরে গাবতলী সহ 2 স্থায়ী হাটেও বেচাকেনা হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় অনলাইনে পশু বিক্রির জন্য ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে। ঈদুল আজহা উদযাপন সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয়ের এক অনলাইন সভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, ঢাকা উত্তরে অস্থায়ী 10টি হাটের পাশাপাশি 270টি স্থান নির্ধারণ করা হয়েছে পশু কোরবানির জন্য। এছাড়া ডিএসসিসির মেয়র ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণে পশুর হাটের ইজারা দেওয়া হবে মোট 13টি স্থানে। তবে কোনো খেলার মাঠ কিংবা সড়কের ওপর হাট বসানোর অনুমতি দেওয়া হবে না। স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা এবং সুস্থ পশুর যোগান নিশ্চিতে জোর দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে এই ভার্চুয়াল বৈঠকে যুক্ত ছিলেন দেশের সব সিটি কর্পোরেশনের মেয়ররা। 700 জন ইমাম এবং 1000 জন কসাইকে আমরা ট্রেনিং দিচ্ছি, এটি আমরা নিশ্চিত করেছি। অনলাইন গরুর প্ল্যাটফর্মও নিশ্চিত করেছি। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করব স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকটি হাটকে যেন আমরা কন্ট্রোল করতে পারি। আমরা যে সকল জায়গা রেখেছি সেগুলো মানে জমি মাঠ সংলগ্ন এলাকা, যেখানে সুন্দরভাবে আসা যাওয়া এবং গরু কেনাবেচার ব্যবস্থা করা যাবে, সেই সব জায়গায় আমরা নির্দিষ্ট করেছি। এবং কোনোভাবে যেন কোনো সরু রাস্তার উপরে যেন না থাকে, সে বিষয়গুলো আমরা নিশ্চিত করব, যাতে যাতায়াতের কোনো অসুবিধা যেন এলাকাবাসীর না হয়। সহজে সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস চালু করল বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। রোববার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়। এতে দেশি বিদেশি উদ্যোক্তারা আরও বিনিয়োগে আকৃষ্ট হবে বলে আশা বিসিকের। জিডিপিতে ক্ষুদ্র ও কুটির শিল্প ভালো অবদান রাখলেও পাচ্ছে না তেমন মূল্যায়ন। উদ্যোক্তাদের জমির নিবন্ধন, নামজারি, পরিবেশ ছাড়পত্র সহ নানা প্রক্রিয়ায় পড়তে হয় হয়রানিতে। এতে আগ্রহ হারান অনেকে। এ সমস্যার সমাধানে ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। ওয়ান স্টপ সার্ভিস উদ্যোক্তাদের ভালো সহায়তা করবে বলে আশা ব্যবসায়ীদের। তবে টেকসই সুফল পেতে সঠিক কার্যকারিতা নিশ্চিত করার তাগিদ দেন তারা। আপনি যদি একটা কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে জায়গাতে যদি আপনার ইন্ডাস্ট্রি হয়, তাহলে কিন্তু রেভিনিউ কালেকশনটাও কিন্তু অনেক বেড়ে যায়। আমাদের যে যা ব্যাট এবং ট্যাক্স কালেকশন হয়, সবচেয়ে বেশি ব্যাট ট্যাক্স কালেকশন হয় কিন্তু বিসিক শিল্প নগরীগুলি থেকে সারা বাংলাদেশে। তো সুতরাং এটি খুবই প্রয়োজন। বর্তমানে সারা দেশে বিসিকের 76টি শিল্পনগরী রয়েছে। 2041 সালের মধ্যে 100টি পরিবেশ বান্ধব শিল্প পার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে বিসিকের। দাপ্তরিক কাজ নয়, সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান শিল্পমন্ত্রীর। আজকে ডিজিটালাইজেশন হয়েছে, কাজে আমরা যে সেবাগুলি তাদেরকে এই মুহূর্তের থেকে আমরা দিতে পারবো, এবং সেবা দানকারী প্রত্যেকটি সংস্থার সাথে আমাদেরকে
কথা বলে সেগুলিকে সুযোগ যাতে আপনাদের কাছে আসলে আর হয়রানি হতে না হয় যারা তাদেরকে ডিল করবেন। বিনিয়োগ আকৃষ্ট করতে 2018 সালে ওয়ান স্টপ সার্ভিস আইন চালু করে সরকার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে চীনের আধিপত্য রুখতে কৌশলগত পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছে ধনী দেশগুলোর জোট G7 এর নেতারা। যুক্তরাজ্যের কর্নওয়ালে চলা G7 সম্মেলনে এমন পরিকল্পনা চূড়ান্ত করেছেন তারা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্যোগে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প শুরু হয় 2013 সালে। এই প্রকল্পের এরই মধ্যে কাজ ছাড়িয়ে গেছে এশিয়া থেকে ইউরোপে। বিশ্বজুড়ে বাড়তে থাকা চীনের প্রভাব নিয়ন্ত্রণের বিষয়টি উঠে আসে G7 সম্মেলনের দ্বিতীয় দিনে। উন্নত অবকাঠামো নির্মাণে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তা করতে নতুন পরিকল্পনায় সম্মতি দিয়েছেন জোটের নেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, চীনা প্রকল্পের বিকল্প হতে পারে বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড B3W পরিকল্পনা। এর আওতায় কাঠামোগত উন্নয়নে 2035 সালের মধ্যে $40 ট্রিলিয়ন সহায়তা দেওয়া হতে পারে। তবে অর্থায়ন কিভাবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি। G7 প্রতিনিধিদের দাবি, মানবাধিকার লঙ্ঘন ও করোনার উৎস অনুসন্ধানে চীনের গড়িমসি তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের বিতর্কিত ভূমিকা দেশটির বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে বাধ্য করেছে তাদের। এদিকে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠকে দরিদ্র দেশগুলোকে $1 বিলিয়ন টিকা সরবরাহে G7 নেতাদের প্রতিশ্রুতিকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তবে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের উপহারের আরও 6 লাখ ডোজ টিকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। তারপরে আমাদের বিভিন্ন এক্সপোর্ট জোনে যারা কাজ করছেন বাংলাদেশি বিদেশিদের, এবং বিশেষ প্রকল্প যেগুলো মেগা প্রকল্প এইসব জায়গায়, অথবা মাতারবাড়ি প্রকল্প অথবা আমাদের মেট্রো রেল, এইসব প্রকল্পের কর্মীরা, এবং সেই সাথে আমাদের অগ্রাধিকার জনগোষ্ঠীও যারা আছেন, এর আগে বাদ পড়েছেন, তাদেরকেও এবার ফাইজারের বিষয়টা আমি এখন বলবো না। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এটা নিয়ে জানতে চাই যে উপহারের টিকা তো আসলো, আমাদের বাণিজ্যিক সরবরাহের প্রক্রিয়াটা কতটুকু? এইটা বিষয়টা আমি এই মুহূর্তে বলতে পারছি। আমি বলেছি অন্য কোনো প্রশ্নের উত্তর। নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম ডাক্তার মোহাম্মদ শামসুল হক, আমি লাইন ডাইরেক্টর এমএনসি। ডাক্তার মাওলা বক্স চৌধুরী, ম্যাটারনাল নিওনেটাল চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ এবং কোভিড-19 ভ্যাকসিনেশন টাস্ক ফোর্স কমিটির আমি সদস্য সচিব। আমাদের ফাইজারের ডাইলুয়েন্ট আমরা রিসিভ করেছি এবং আমাদের এটা যথাযথ তাপমাত্রা সংরক্ষণ করতে হয়, যথাযথ তাপমাত্রা ওটাও একটা সংরক্ষণ করতে হয় ডাইলুয়েন্টটারও, সেটাও আমরা ওই তাপমাত্রায় সংরক্ষণ করেছি। এবং আপনারা জানেন যে ভ্যাকসিনটাও একটা স্পেশাল তাপমাত্রা, আলট্রা যে কোল্ড চেইন সেটা মেনটেন করতে হয়, -70 ডিগ্রি সেলসিয়াস। এবারে শেয়ার বাজারের খবর। মূল্যসূচক ও লেনদেনের পতনের মধ্যে দিয়ে সপ্তাহে শুরু করলো দেশের 2 শেয়ার বাজার। এ সময় ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন কমেছে 600 কোটি টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই চিত্র, কমেছে সূচক ও লেনদেন দুটোই। রোববার লেনদেনের শুরু থেকেই উত্থান পতন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 30.58 পয়েন্ট, দিন শেষে অবস্থান করছে 6036 পয়েন্টে। সূচকের সাথে কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে মোট লেনদেন হয়েছে 2069 কোটি 7 লাখ টাকার, যা আগের কার্যদিবস থেকে 600 কোটি 18 লাখ টাকা কম। হাতবদলে অংশ নেয় 372টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে 159টির, কমেছে 192টির এবং অপরিবর্তিত রয়েছে 21টি প্রতিষ্ঠানের শেয়ার দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো লিমিটেড, দ্বিতীয় অরিয়ন ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় ফরচুন শুজ। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, দ্বিতীয় পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং এবং তৃতীয় মুন্নু ফেব্রিক্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 56.95 পয়েন্ট, লেনদেন হয়েছে 90 কোটি টাকার শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আগে।